জামাত ইসলামী এবং চরমোনাইয়ের পীরের যে জোটটা ভেঙে গেল, এটা আসলে আমরা আপাত দৃষ্টি যা দেখি তার চেয়ে অনেক জটিল বিষয়। এতে শুধু জাতীয় না, এতে কিন্তু ভূরাজনীতিও জড়িত, এবং যেটা অলরেডি গতকালকে ফাঁস করে দিলেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি গিয়েছিলেন ফেনীতে, ওই যে সেখানে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর একটা আসনে। তো তিনি সেখানে বলতেছেন মানে একটা পথসভায় যে আমরা যদি ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস বা নিজামে ইসলামী থেকে জোট করতাম, তাহলে সবাই বলতো এটা মৌলবাদী জোট। এজন্য আমরা এবি পার্টিকে নিছি, এনসিপি কে নিছি, লিবারেল ডেমোক্রেট নিছি, এখন এটা হইছে জাতীয় জোট। তো আমি যখন মার্কিন দূতাবাসে গেলাম, তখন আমারে তারা বললো যে তোমরা ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করছো, তারা তো উগ্রবাদী, মৌলবাদী। তখন আমি বললাম যে না, যারা যারা মৌলবাদী আছে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি। এখন সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি বলতে কি ধরনের ব্যবস্থা এটা আমি জানি না। তো এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে মার্কিন দূতাবাস এই যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের জোটটা তারা পছন্দ করতেছিল না, কারণ তারা মনে করতেছে যে জামাত ইসলাম হচ্ছে একটি লিবারেল ইসলামিক দল, কিন্তু ইসলামী আন্দোলন হচ্ছে শরিয়া ভিত্তিক ইসলামিক দল, যারা আসলে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ হওয়ার কথাও না, এবং তারা বলেছেও তাই। এখানে তো জাতীয় রাজনীতি আছেই, বাট ভূরাজনৈতিক বিষয়ও জড়িত। আসলে জাতীয় পর্যায়ে এবং ভূরাজনৈতিক পর্যায়ে জামাত ইসলামকে ইসলামী আন্দোলনের সঙ্গে থাকতে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু জামাত ইসলাম কি করবে কি করবে না এটা তারা ভেবে পাচ্ছিল না। যখন এনসিপি এবং এবি পার্টি এবং লিবারেল ডেমোক্রেট পার্টি যোগ দিল জোটে, তখন জামাত ইসলাম ইসলামী আন্দোলনকে আরো অবহেলা শুরু করলো। এবং আমি কিন্তু প্রথমে এই যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের জোটটা ভেঙে গেল, এজন্য আমি ইসলামী আন্দোলনকে দায়ী করতেছিলাম। আমি তাদেরকে মানে খুবই বিরক্ত ছিলাম যে এই যে একটা শক্তিশালী জোট হতো, এখন এই ইসলামী আন্দোলনের কারণে আসলে এই জোটটা ভেঙে গেল। কিন্তু পরে আমার চ্যানেলে আসলো গৌতম দাস, তিনিও বললেন, এবং পরে আমি আরো বিষয় জানলাম, এবং এই ভিডিওর পরে চরমোনাইয়ের দায়িত্বশীল অনেকে আমাকে কল করলেন, মেসেজ পাঠালেন, পাঠিয়ে মানে যা বলেন আর কি, যে এই যে সকল ইসলামী ভোটটা এক বাক্সে, এটা কিন্তু শুরু করেছিল চরমোনাইয়ের পীর আলোচনাটা। তারপর সেখানে খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, নিজামে ইসলাম সহ আরো একটা ইসলামী দল সেখানে যোগ দেয়। এ পর্যন্তই। জামাত ইসলাম পরে যোগ দেয়, এবং এই জোটের উদ্দেশ্যই হলো সকল ইসলামী ভোট এক বাক্সে পড়বে। তো এরপরে হয় কি, মানে বিভিন্ন পশ্চিমারা বা বিভিন্ন প্রগতিশীল যে সমাজ, তারা সবসময় বলতেছিল যে আচ্ছা, জামাত ইসলাম তো ভালো ভালো কথা বলতেছে, যেটা আসলে আধুনিক বিশ্বের সঙ্গে খাটে, কিন্তু ইসলামী আন্দোলন নিজেরাই বলতেছে ক্ষমতা আসলে তারা শরিয়া ভিত্তিক চালু করবে, দেশকে আফগানিস্তানের মতো করবে, তো এটা তো হতে দেওয়া যায় না। এরপর চাপ কিন্তু ছিল, বাট তারপরেও জামাত চিন্তা করলো যে আমাদের এছাড়ার উপায় কি। কিন্তু যখন এনসিপি আসলো, এবি পার্টি আসলো, লিবারেল ডেমোক্রেট আসলো, আপ বাংলাদেশ আসলো, তখন জামাতের আরেকটু শক্তি হলো যে হ্যাঁ, আমরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এবার দাঁড়াতে পারবো, যেহেতু পশ্চিম একটা চাপ আছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন দূতাবাস কিন্তু জামাতকে খুব পছন্দ করে। গত পরশুদিন ফাঁস হওয়া কূটনীতিকের আলাপ আপনারা দেখেছেন, আমি ভিডিও বানিয়েছি কয়েকটা, যে কিভাবে তারা বলতেছে যে জামাতকে সহযোগিতা করতে হবে, জামাতকে বেশি বেশি মিডিয়া কভার করতে হবে, জামাতকে তারা বন্ধু বানাতে চায়, যদিও তারা বলেছে যে তারা ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করতেছে। তো এই বিষয়টা তো আছেই। এবং যদি আমি সেই 2023 সালে চলে যাই, 2023 সালের 28 অক্টোবর বিএনপি রাজপথে নেমেছিল, পুলিশের তারা খেয়া তারা 45 মিনিটের ভিতরে পালিয়ে গেছে 15 লক্ষ কর্মী। জামাত কিন্তু মাঠে টিকেছিল। এবং সেই 2022 সাল থেকে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, সে চাইতো যে বাংলাদেশের মানুষ রাস্তায় নামুক এই সরকারের বিরুদ্ধে, এবং তিনি বিভিন্ন ফেসবুক পোস্টেও কিন্তু আকার ইঙ্গিতে এগুলো বলতেন। এবং পিটার হাস কিন্তু বিএনপির উপর খুবই হতাশ ছিলেন যে বিএনপির দ্বারা আসলে আন্দোলন হবে না, এবং পিটার হাস মনে করতেন যে যদি কেউ আন্দোলন করে এই হাসিনা সরকারকে পরাজিত করতে পারে, তাহলে সেটা জামাত ইসলামী পারবে। এইরকম একটা বিশ্বাস পিটার হাসের ছিল। এবং আপনারা জানেন যে 2023 সালের 28 অক্টোবর যে আন্দোলনটা হয়, তার আগের দিন মানে 27 অক্টোবর জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই তাহের, তিনি কিন্তু গোপনে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন পিটার হাসের সঙ্গে বৈঠক করতে। সেখানে পিটার হাস বলেছেন যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। তো এতেই বোঝা যায় যে আমেরিকা এবং জামায়াত সম্পর্ক কত গভীর। আরেকটা কথা বলি, আমেরিকা জামাতকে চায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি জামাতকে চায়? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এত সময় নাই। বাংলাদেশে কে ক্ষমতায় বসবে কে বসবে না সেটা ডোনাল্ড ট্রাম্প জানেও না, জানতেও চায় না, কিন্তু বাংলাদেশের মতো ছোটখাটো দেশগুলি কন্ট্রোল করার জন্য স্থানীয় দূতাবাসকে কিছু এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়, কিছু কিছু ডিসিশন মেক করার ক্ষমতা দেওয়া হয়।
যেই ক্ষমতাটা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আছে। কাজে এই মার্কিন দূতাবাস এবং মার্কিন সরকার কিন্তু এক না। হ্যাঁ, এবং এই স্থানীয় মার্কিন দূতাবাসের যে দৃষ্টিভঙ্গি, এগুলো আসলে ওই আমেরিকার কেন্দ্রে কে ক্ষমতায় গেল, কে আসলো, ট্রাম্প গেল না বাইডেন আসলো, ওগুলিতে তেমন একটা পরিবর্তনিত হয় না। এগুলো বড় বড় দেশের ক্ষেত্রে হয়, কিন্তু বাংলাদেশের মতো ছোট দেশে মার্কিন দূতাবাসগুলোকে একটা এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়, এবং সেই ক্ষমতাই আগেও প্রয়োগ করেছেন পিটার হাস, এখন প্রয়োগ করতেছেন বেন ক্রিস্টেনসেন, নতুন রাষ্ট্রদূত। তো ফিরে আসি চরমোনাই এবং জামাত ইসলামী। তো এই যখন অবস্থা, যখন এই বাইরে কিছু দল আসলো, তখন ইসলামী আন্দোলন চিন্তা করলো যে আচ্ছা, এই জোটটা আমরাই শুরু করেছি, সকল ইসলামী ভোট এক বাক্সে, তাহলে এই যে এনসিপি কে নেওয়া হলো জোটে, আমরা তো এনসিপির বিরুদ্ধে না। এনসিপির ভাইয়েরা বোনেরা তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, তারাও তো আমাদের মতাদর্শেরই। আমাদেরকে বললে কি হতো যে আচ্ছা আমরা এনসিপি কিনতে চাই, আসো আলোচনা করি, আমরা কি না বলতাম? বলতাম না। তারপর এবি পার্টি আসলো, তারপর আরো বাংলাদেশ আসলো, লিবারেল ডেমোক্রেট আসলো, এবং তারপর একের পর এক বিভিন্ন ডিসিশন নেওয়া হতে থাকলো জোটের কারোর সঙ্গে কোনো কথা বলা ছাড়াই। এটা ইসলামী আন্দোলন ভালোভাবে নেয়নি। তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন জোটে ছিল, কিন্তু যে বিষয়টি ইসলামী আন্দোলনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে যদি জামাত জোট ক্ষমতায় যায় তাহলে তিনি জাতীয় সরকার করবেন এবং সেই সরকারে বিএনপি কেও রাখবেন। এটা কিন্তু ইসলামী আন্দোলন মেনে নিতে পারেনি। তাদের কথা হচ্ছে যে বিএনপি হচ্ছে আপনার ভোটের প্রধান প্রতিপক্ষ, যাদেরকে পরাজিত করে মনে করেন যে যদি জামাত ক্ষমতায় আসে, তার মানে তো হচ্ছে যে ভোটের মাঠে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তো যে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং আপনাকে ভোট দিয়েছে দেশ চালানোর জন্য, সেই আপনি আবার এই দেশ চালানোর সরকারে বিএনপিকে অন্তর্ভুক্ত করবেন। ভালো কথা করেন, একটা বার জিজ্ঞেস করবেন না আমাদেরকে জোটে শরিকরা কি বলতেছে? আমরা ইসলামী আন্দোলন এতই ফেলনা হয়ে গেলাম। তখনই তারা আসলে সিদ্ধান্ত নেয় যে না, এভাবে আর হবে না। পরে যদিও জামাত তুচ্ছতাচ্ছিল্য করে যে দেখো বিভিন্ন জরিপে ইসলামী আন্দোলনের ভোট মাত্র 1%, 1.5% এরকম, তারা এত বড় কথা বলে এত আসন চায়। তো যখন আবার ইসলামী আন্দোলন বলতেছে যে আমরা জোট ছেড়ে বেরিয়ে যাবো, তখন আবার জামাতের একটু টনক নড়ে, তার চেষ্টা করে সমঝোতা করার জন্য, বাট ব্যর্থ হয়। তো এই হচ্ছে কি অবস্থা আসলে। মানে থাকলে ভালো হতো যে ইসলামী আন্দোলন জামাত ইসলাম একটা জোটে থাকলে অবশ্যই ভালো হতো, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জামাত ইসলামের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং জামাত ইসলামের উপরে মার্কিন দূতাবাসের প্রচুর প্রভাব এবং জামাত ইসলামের উপরে ইউনূস সরকারের এবং ইউনূস সরকারের কিছু উপদেষ্টার প্রভাব, এই সব মিলিয়ে আসলে ইসলামী আন্দোলনকে তারা অবহেলা করা শুরু করেছিল, এবং সেই অবহেলা সইতে না পেরে ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়েছে। যাই হোক, বের হয়ে গিয়েছে, কি আর করা। তারপরেও আমরা জামাত ইসলামী জোটের ভালো চাই। এই জোটে এনসিপি আছে, যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান নেতৃত্বে আছেন, সুতরাং তাদের জন্য হলেও আমরা জামাত ইসলামী জোটের ভালো চাই, মঙ্গল চাই। পাশাপাশি আমরা বিএনপি জোটেরও মঙ্গল চাই। আমরা চাই তারা ভালোভাবে জনগণের কাছে যাক, জনগণকে বলুক ভোট দেওয়ার জন্য, জনগণই নির্ধারণ করবে তারা বিএনপিকে চায় নাকি জামাতকে চায়। দর্শক, এই জামাত এবং চরমোনাই জোট ভাঙার ব্যাপারে আসলে আপনারা কাকে দায়ী করতেছেন, জামাতকে নাকি চরমোনাইকে? দয়া করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।